নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। জল খাওয়ার আগে এভাবে করে কেটে নেবেন কেন? ওয়াশ বেসিনের মধ্যে পেঁয়াজ দেবেন কিসের জন্য? পুরনো শাড়ি ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করে নেবেন? একটা ভিম বার সাবান আপনারা কিভাবে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাসন মাজার ক্ষেত্রে। এই ধরনের যে টি ব্যাগগুলো হয়ে থাকে সেগুলো ফেলে না দিয়ে কি কাজে কিভাবে ব্যবহার করতে পারেন, কিভাবে আপনারা ব্যবহার করলে একটুও মধু নষ্ট হয়ে যাবে না, তেমনই কিছু টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পুরনো শাড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এমন শাড়ি থাকে যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না, কালার চলে যায় বা পুরনো মডেল হয়ে গেলে অনেকেই কিন্তু সেই শাড়ি আমরা পরতে পছন্দ করি না। তবে এই শাড়িগুলো তখন কিন্তু আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে, না হলে আমরা হয়তো পোছাপোছির কাজে লাগাই। তবে একবার অন্তত এই পুরনো শাড়ি অন্য কাজে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন? যেহেতু শাড়িটা অনেকটাই বড়, আমি এইভাবে ডবল পার্ট করে বিছিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমি বালিশ। আপনারা যে পিলোগুলো হয়ে থাকে ছোট সাইজের সেগুলোও নিতে পারেন, তবে শাড়িটাকে কিন্তু তখন 4 ফোল্ড করতে হবে। আমাদের অনেকেরই কাছে এক্সট্রা বালিশের কভার থাকে না, বা হয়তো আছে, যদি খুঁজে না পান বা হয়তো ধুয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি পুরনো শাড়ি বা ওড়না থাকে এইভাবে করে কিন্তু একটা কভার বানিয়ে নিতে পারেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দুটো সাইড থেকে বালিশের মধ্যে মুড়িয়ে নিয়েছি। এবার একটা সাইড থেকে এইভাবে কোণের মতো করে আমি এর ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি কোণের মতো করে তারপর এর ওপরের সাইডে দিয়ে দেব। এবার যাতে করে শাড়িটা এখান থেকে খুলে না যায় তার কারণে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে তলার সাইড থেকে আটকে দেব। আর দেখতেই পাচ্ছেন এই বালিশটার কভারটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে লাগছে। অনেকে আমরা বালিশ বা পিলো সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমরা যদি বাজার থেকে নতুন পিলো কভার কিনে নিয়ে আসি বা একটু ডিজাইন দেখে কিনি, সেক্ষেত্রে দেখবেন দামও অনেকটাই লাগে। তো এইভাবে পুরনো শাড়ি বা ওড়নার সাহায্যে আপনারা কিন্তু আপনাদের বালিশ বা পিলো কভারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভিম বার সাবান দিয়ে বাসন ধুয়ে থাকি, কেন কি ভিম বার জেলের তুলনায় কিন্তু অনেকটাই দাম কম। তবে এই সাবানগুলো দিয়ে যখনই বাসনপত্র ধুই দেখা যায় বেশি দিন আমাদের সাবানটা যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাছাড়াও ভিম বার সাবান দিয়ে যদি বাসন ধোয়া হয়, যদি বাসনটা ঠিকঠাকভাবে ধোয়া না হয়, বাসনের মধ্যে একটা সাদা ছোপ দাগ পড়ে যায়। তবে আপনারা যখনই এই ধরনের ভিম বার সাবান নিয়ে আসবেন, কিভাবে আপনারা সাবানটা ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত আপনারা সাবানটা ব্যবহার করতে পারবেন, এমনকি বাসনের মধ্যে কোনো সাদা ছোপ দাগ হবে না। আমি এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি গ্রেটার। এই যে সাবানটা রয়েছে সেটাকে আমি গ্রেট করে নেব। তবে পুরো সাবানটা কিন্তু গ্রেট করব না, 2 চামচের মতো সাবানটাকে আমি গ্রেট করে নিচ্ছি। বাকি যে সাবানটা রয়েছে সেটা আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এবার এই গ্রেট করা সাবানটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এবার এই যে সাবানটা গ্রেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 গ্লাস মতো জল। এখানে কিন্তু নর্মাল জলেরই আমি ব্যবহার করছি। এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ, আর নিয়েছি এখানে ভিনিগার। 1 ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারে। আপনারা যদি একটু বেশি পরিমাণের বানিয়ে রাখেন স্টোর করে, সেক্ষেত্রে ভিনিগার দিলেই কিন্তু অনেক দিন পর্যন্ত এই লিকুইডটা ভালো থাকবে। আর দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা বোতল। এই বোতলের মধ্যে এই লিকুইডটাকে আমি ভরে নিচ্ছি। আপনারা চাইলে যে ডিশওয়াশ জেলের বোতলগুলো হয়ে থাকে সেগুলোতেও কিন্তু ভরতে পারেন। এবার এই লিকুইডটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যখন আপনারা বাসন মাজবেন, মাজার আগে বাসনের মধ্যে একটু জল দিয়ে একটু ধুয়ে নেবেন। তারপরে এই লিকুইডটাকে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু নাড়িয়ে নেবেন। তারপর বাসনের মধ্যে আপনারা এভাবে করে বেশ কিছুটা লিকুইড দিয়ে দেবেন। এবার একটা স্ক্রাবারের সাহায্যে ঠিক যেভাবে আপনারা বাসন মেজে থাকেন ঠিক একইভাবে বাসনগুলো মেজে নেবেন। এইভাবে যদি বাসন মাজেন বাসনগুলোও খুব ভালোভাবে মেজে নেওয়াও হয়ে যাবে। তাছাড়াও এখানে যেহেতু লবণ আর ভিনিগারের ব্যবহার করেছি, আমাদের বাসনের মধ্যে কোনো রকমের ব্যাকটেরিয়া জীবাণুও থাকবে না। তাছাড়াও বাসন ধোয়ার পর বাসনের মধ্যে কিন্তু কোনো
ছোপ দাগ পড়বে না। আর এইভাবে যদি লিকুইড বানিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন একটা সাবান কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, সংসার খরচও কিন্তু অনেকটাই কমবে। আর এইভাবে আমি একবার বানিয়ে নিয়েছি 2 চামচ বিবার সাবান গ্রেট করে। এই লিকুইডটা কিন্তু আমি 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করব। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি গ্রিন টির ব্যাগ। আমরা অনেকে কিন্তু গ্রিন টি খেয়ে থাকি, তবে এই যে ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই গ্রিন টির ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে নানাভাবে ব্যবহার করতে পারি। তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো কাঠের আসবাবপত্র থাকে, সেটা খাট হতে পারে, চেয়ার, টেবিল, দরজা, জানালা। আর এগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর এর যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায়। কারণে আমরা অনেকে কি করি, আমাদের কাঠের আসবাবপত্রগুলো পলিশ করে থাকি। তবে কোনো পলিশ না করে আপনারা এই ধরনের যে গ্রিন টির ব্যাগগুলো থাকে সেগুলো আপনারা যদি আপনাদের কাঠের আসবাবপত্রের মধ্যে এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন যে নতুনের একটা গ্লেজ চলে যায়, সেটা কিন্তু আবারও ফিরে আসবে। তবে আর করলে কিন্তু হবে না, মাঝে মধ্যে আপনারা কিন্তু এই কাজটি করে নেবেন। আমি এখানে গ্রিন টির ব্যাগ ব্যবহার করেছি। আপনারা নর্মাল যে চায়ের পাতাগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। একটা কাপড়ের টুকরোর মধ্যে রেখে পুটলি বানিয়ে তারপর এইভাবে করে ঘষে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে একবার আমি ঘষে নিয়েছি। আর এর গ্লেজটা কিন্তু এখন অনেকটাই চকচক করছে। মাঝে মধ্যে যদি এইভাবে কাজটি করে নেওয়া হয় তাহলে এর ফল কিন্তু আরও ভালো পাবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের এই ধরনের টি ব্যাগ নিয়ে। আমরা প্রত্যেকেই কম বেশি ফ্রিজের ব্যবহার করে থাকি। ফ্রিজের মধ্যে সবজিপাতি, ফলমূল, রান্না করা খাবার, মাছ, মাংস, দুধ ইত্যাদি রেখে থাকি। অনেক সময় আমাদের খাবার রাখার ঢাকনাও খোলা থেকে যায়, সেক্ষেত্রেও দেখা যায় ফ্রিজের দরজা খুললেই বাজে একটা গন্ধ বেরোতেই থাকে, যার কারণে আমরা নানা ধরনের জিনিস নিয়ে আসি কিনে, যাতে করে ফ্রিজের দুর্গন্ধ খুব সহজেই চলে যায়। তবে কোনো কিছু কিনে না নিয়ে এসে আপনারা গ্রিন টির ব্যাগগুলো ফেলে না দিয়ে এইভাবে করে ফ্রিজের সাইডে যদি রেখে দেন তাহলে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু এই গ্রিন টি ব্যাগটা অ্যাবজর্ব করে নেবে আর ফ্রিজটা দুর্গন্ধ মুক্ত হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। পরবর্তী টিপসটা হলো আমাদের জুতো নিয়ে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বা বড়রা অফিসে যায়, জুতো খোলার পরে দেখবেন জুতোর ভেতর থেকে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতে থাকে। আর প্রত্যেক দিন কিন্তু জুতো আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না, কেন কি রেগুলার তারা জুতোর ব্যবহার করে। এই ধরনের যে গ্রিন টির ব্যাগগুলো রয়েছে আপনারা জুতোর ভেতরে জুতো খোলার পর এইভাবে রেখে দেবেন। এইভাবে যদি সারা রাত রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন জুতোর ভেতরে যে বাজে দুর্গন্ধ আছে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, গ্রীষ্ম থেকে বর্ষা এসছে, ওয়েদার চেঞ্জের সময় দেখবেন আমাদের বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু গলা ব্যথা করতে শুরু করে, যার কারণে আমাদের ওষুধও অনেক সময় খেতে হয়। তো যে পরিমাণে জল খাবেন নিয়ে নেবেন, তারপর 5 থেকে 6 বার একটা চাকু বা ছুরির সাহায্যে জলটাকে কেটে দেবেন। এইভাবে কেটে দেওয়ার পর আপনারা যদি সপ্তাহে 3 দিন এই জলটা খান তাহলেই দেখবেন আপনাদের গলা ব্যথা খুব সহজেই চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের মধু নিয়ে। আমরা অনেকেই বাচ্চাদের মধু খাইয়ে থাকি, আমরা নিজেরাও অনেক সময় কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা মধু বের করি দেখবেন যে চামচ দিয়ে আমরা বের করি সেই চামচের কিন্তু অনেকটা পরিমাণের মধু লেগে থাকে। আবার অনেক সময় আমরা আঙুল দিয়েও সেটাকে ছাড়িয়ে থাকি। তবে যদি চামচের মধ্যে লেগে থাকে অনেক সময় মধুটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই মধু বের করবেন চামচ দিয়ে কিভাবে বের করলে মধুটা আপনাদের নষ্ট হবে না। আমি এখানে একটু সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে চামচের মধ্যে এভাবে ঘষে নিচ্ছি। এবার যদি আপনারা মধুটা বের করেন সেক্ষেত্রে দেখবেন এই চামচের মধ্যে কিন্তু মধুটা লেগে থাকবে না, খুব ভালোভাবে মধুটা কিন্তু পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই চামচের মধ্যে কিন্তু আর একটুও মধু লেগে নেই।
আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা। কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের কলা আনা হয় সেক্ষেত্রে সবগুলো খাওয়া হয় না, বেশ কিছুটা থেকে গেলে ওপর থেকে কালো হয়ে যেতে শুরু করে, আস্তে আস্তে কলাগুলো কিন্তু পচে যায়। কলাগুলো যে জায়গাটার সাথে জয়েন্ট থাকে সেই জায়গাটা যদি কোনোভাবে কভার করে দেওয়া হয় সেক্ষেত্রে কলাটা কিন্তু ততটা তাড়াতাড়ির মধ্যে খারাপ হবে না। অনেকেই আমরা ফয়েল পেপারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় ফয়েল পেপার থাকে না, যার কারণে আমি এখানে পেপার নিয়েছি। পেপারটাকে পাট করে এইভাবে করে কলাগুলো যেখানে জয়েন্ট থাকে তার মধ্যে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই। পেপার দিয়ে কভার করে দেওয়া হয়, সেক্ষেত্রে কলাটা দেখবেন খুব তাড়াতাড়ি খারাপ হবে না, আরও বেশ কিছুদিন ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে এই ধরনের হ্যান্ড ওয়াশের ব্যবহার করে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন বারবার করে চাপ দিয়ে হ্যান্ড ওয়াশটা কিন্তু বের করে দেয়, এতে করে অনেকটাই হ্যান্ড ওয়াশ নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের রাবার ব্যান্ড। আমাদের পুরনো ধরনের রাবার ব্যান্ড কিন্তু অনেকেরই রয়েছে। রাবার ব্যান্ডটা যদি আমরা হ্যান্ড ওয়াশের মুখের ওপরের সাইডে 3 থেকে 4 বার পেঁচিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন হ্যান্ড ওয়াশের মধ্যে যদি চাপও দেওয়া হয় খুব বেশি কিন্তু হ্যান্ড ওয়াশ বেরোবে না, আর হ্যান্ড ওয়াশটা তাড়াতাড়ি নষ্টও হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্না বান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজ যেভাবে ব্যবহার করি না কেন প্রথমে কিন্তু পেঁয়াজের দুটো সাইডের অংশকে আমরা এইভাবে করে কেটে নিই, তারপর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে আমরা রান্নাতে ব্যবহার করি, আর বাকি যে কাটা অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এগুলো ফেলে না দিয়ে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখি। ওয়াশ মেশিনের ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি, তবে যখন আমরা হাত ধুই অনেক সময় যদি হাতের মধ্যে কোনো খাবারের টুকরো থাকে সেটা কিন্তু ছিদ্রের মধ্যে গিয়ে আমাদের যে পাইপ লাইন থাকে তার মধ্যে আটকে যায়, আর এই পাইপের মধ্যে খাবারের টুকরো খাওয়ার জন্য তেলাপোকা, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় বাসা বাঁধে। এছাড়াও নানা রোগ জীবাণুও কিন্তু ছড়িয়ে দেয়। বিশেষ করে রাত্রেবেলা এই ছিদ্র দিয়ে দেখবেন তেলাপোকা, আরশোলা ওপরের দিকে চলে আসে, ওয়াশ বেসিনটা নোংরাও করে দেয়। তো আপনারা কি করবেন, বেশ কিছুটা লবণ এই ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন, পেঁয়াজের যে কাটা অংশটা রয়েছে তার মধ্যেও বেশ কিছুটা লবণ দিয়ে এইভাবে একটু চেপে নেবেন, আর ওয়াশ বেসিনের মধ্যে এইভাবে করে ঘষে নেবেন। এতে করে কি হবে দেখবেন ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা, বিছে কোনো কিছুই কিন্তু এই ছিদ্রের মধ্যে আসবে না গন্ধের কারণে। এছাড়াও লবণের সাথে পেঁয়াজ দেওয়ার কারণে একটা স্ট্রং সলিউশনের মতো কাজ করবে। আপনারা চাইলে কোনো ভারী ধরনের বাটি বা কাপও কিন্তু সারা রাত এইভাবে করে দিয়ে রেখে দিতে পারেন। সকালবেলা এটাকে আপনারা খুলে নেবেন, আর পেঁয়াজের যে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু তুলে রেখে দেবেন পরের দিনে ব্যবহার করার জন্য। তবে প্রত্যেক দিন যে লবণ দিতে হবে তা কিন্তু নয়, এইভাবে করে আপনারা বেশ কিছুদিন করলে দেখবেন আর কিন্তু কোনো তেলাপোকা, বিছে, ছোটোখাটো পোকামাকড় কিছুই কিন্তু ওয়াশ বেসিনের মধ্যে আসবে না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।